জন্য অপেক্ষা করছে মৃত্যু। মেসেঞ্জারের এই ছোট একটি লাইন, কিন্তু এর ওজন অনেক বেশি। এটি কোনো সাধারণ মেসেজ নয়, এটি একজন তরুণ রাজনৈতিক নেত্রীর শেষ আর্তনাদ। যেই মেয়েটি মাত্র 1 মাস আগেও ধানমন্ডি 32 নম্বরে অন্যায়ের প্রতিবাদ করে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, আজ সেই মেয়েটি হেরে গেলেন এক অদৃশ্য যুদ্ধের কাছে। রাজধানীর হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার করা হলো এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির নিথর দেহ। পুলিশ প্রাথমিকভাবে একে পারিবারিক চাপ বলছেন, কিন্তু রুমির সহযোদ্ধারা এটি মানতে নারাজ। তারা সামনে নিয়ে এসেছে এক ভয়ঙ্কর সত্য। দিনের পর দিন সাইবার বুলিং, অকথ্য ভাষায় গালিগালাজ এবং গুরুতর হুমকির শিকার হচ্ছিলেন তিনি। একজন লড়াকু নেত্রীকে কিভাবে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়া হয়েছে, তার সেই ভাইরাল হওয়ার শেষ মেসেজের পেছনের গল্প আসলে কি? ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে রাজধানীর জিগাতলার পুরনো কাঁচাবাজার রোড। ভবনের নাম জান্নাতি ছাত্রী হোস্টেল। সকালে হোস্টেলের একটি কক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। হাজারীবাগ থানা পুলিশ এসে দরজা ভেঙে রুমির মরদেহ উদ্ধার করে। হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন যে রুমি এনসিপি বা নাগরিক পার্টির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পুলিশ তাদের নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে রুমি হয়তো পারিবারিক কোনো মানসিক চাপে ছিলেন এবং সেখান থেকেই এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পুলিশের এই প্রাথমিক ধারণার বাইরে যে এক বিশাল অন্ধকার জগৎ লুকিয়ে আছে তা সামনে আনলেন রুমির রাজনৈতিক সহকর্মীরা। রুমির অপরাধ কি ছিল? কেন টার্গেট করা হলো তাকেই? এর উত্তর জানতে আমাদের ফেরত যেতে হবে 1 মাস আগে, শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন। স্থান ধানমন্ডি 32 নম্বর। এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ফেসবুকে সেই ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, আপনাদের মনে থাকার কথা, ধানমন্ডি 32-এ ফেসিস্টরা কি পরিস্থিতি তৈরি করেছে। সেখানে একজন জেনজি নারীকে আপনারা দেখেছিলেন সাহসিকতার সাথে অন্যায়ের প্রতিবাদ করতে। সেই সাহসী নারী ছিলেন জান্নাত আরা রুমি। সেদিন তিনি অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, কিন্তু কে জানতো সেই সাহসিকতাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে। অভিযোগ উঠেছে এই ঘটনার পর থেকেই একটি বিশেষ মহলের সাইবার সন্ত্রাসীরা রুমির পেছনে লেগে আছে। গত 1 মাস ধরে কি গেছে এই মেয়েটির উপর দিয়ে? সোশ্যাল মিডিয়ায় নোংরা কমেন্ট, ইনবক্সে অশালীন ভাষায় হুমকি এবং তার সম্মানহানি করার ভয় দেখানো হয়েছে বারবার। তারেক রেজা তার একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন, যা দেখে যে কোনো বিবেকবান মানুষ শিউরে উঠবেন। সেখানে রুমি এক সহযোদ্ধাকে লিখেছেন, আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু। ভাবুন তো, কতটা মানসিক যন্ত্রণায় থাকলে একজন মানুষ এমন কথা লিখতে পারে। তারেক রেজা তার পোস্টে লিখেছেন, কারোর কল্পনা তো ছিল না বুলিং এর মাত্রা এত তীব্র যে সে এমন করুণ পথ বেছে নিতে বাধ্য হবে। এটাকে আমরা স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখতে রাজি নই। যারা তাকে মানসিকভাবে হত্যা করেছে তারাই অপরাধী। রুমি প্রশাসনের কাছে হয়তো সাহায্য চেয়েছিলেন, হয়তোবা ভয়ে কাউকে বলতেও পারেননি, কিন্তু সাইবার জগতের এই অপরাধীরা তাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেয়নি। পুলিশ এটিকে প্রথমে পারিবারিক চাপের কথা বলেছিলেন, কিন্তু এখন তারেক রেজার এই প্রমাণগুলো সামনে আসার পর তদন্তের মোড় পুরোপুরি ঘুরে যাওয়া উচিত। এটি কেবল একটি ইউডি বা আনন্যাচারাল ডেথ মামলা হতে পারে না। আমাদের দাবি, পুলিশের সাইবার ক্রাইম ইউনিট অবিলম্বে রুমির ফোন এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করুক। কারা তাকে হুমকি দিত, কোন আইডি থেকে তাকে সম্মানহানির ভয় দেখানো হতো, সেই ডিজিটাল অপরাধীদের খুঁজে বের করা হোক। রুমির মতো হাজারো মেয়ে রাজনীতির মাঠে আসছে, তাদের নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তবে এই সাইবার সন্ত্রাসীরা আরো অনেক রুমিকে কেড়ে নিবে। প্রিয় দর্শক, জান্নাত আরা রুমি হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার এই বিদায় আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সাইবার বুলিং কতটা ভয়ঙ্কর হতে পারে। দর্শক, আপনার কি মনে হয়, জান্নাত আরার অস্বাভাবিক মৃত্যুর পিছনে কি এই সাইবার বুলিংই দায়ী? যারা সাইবার বুলিং করেছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত কিনা? প্রশাসন কি পারবে আসল অপরাধীদের ধরতে? আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ধন্যবাদ।